আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভুতুড়ে কাণ্ড শুরু হয়েছে। একদিকে সংসদ নির্বাচনে অংশ নিতে অবলীলায় নিজের হাতে গড়া দল বা সংগঠন ছেড়ে বড় দলে যোগ দিচ্ছেন পরিচিত কয়েকজন রাজনীতিক। মুক্তিযুদ্ধ করা বড় নেতা ফুল হাতে সহাস্য যোগ দিচ্ছেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করা জামাত ইসলামীর জোটে। কিংস পার্টি এনসিপির শীর্ষ নেতাদের এতদিনের পরিকল্পনা বুঝতে না পেরে হঠাৎ করে আকাশ ভেঙে পড়েছে দলটির অনেক নেতার মাথায়। পদত্যাগের হিড়িক লাগলেও ঘরের ছেলে হিসেবে এনসিপি জামাতের সাথে জোট করায় দলটির অনেকেই আবার খুশি। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই নানা চিত্র উঠে আসছে প্রতিদিন। এত কিছুর মধ্যে অধ্যাপক ইউনূসের চিন্তার বলিরেখা করুণ হচ্ছে একটি ভাবনায়, ভোটারের উপস্থিতি আশাব্যঞ্জক হবে তো। গত কয়েকদিনের রাজনৈতিক দলগুলোর কার্যক্রম পর্যবেক্ষণে দেখা গেছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকায় অনেকটাই একপক্ষীয় ভোট বা আমরা মামুরা টাইপের ভোট হওয়ার আশঙ্কাই বেশি। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার যথাসম্ভব ভোটার অংশগ্রহণ বাড়াতে প্রচেষ্টা শুরু করেছে। এমন পরিস্থিতিতে অধ্যাপক ইউনূস ও তার সরকারের জন্য দুশ্চিন্তার বড় কারণ হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং দলটির সভানেত্রী শেখ হাসিনা। 28 ডিসেম্বর শেখ হাসিনা দিল্লি থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেছেন, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে সে নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যাবে না। দলটির একাধিক সূত্রে জানা গেছে, গত 2 সপ্তাহে কলকাতায় থাকা দলের 1.5 ডজন নেতাকে দিল্লিতে ডেকে নিয়ে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন সামনের দিনগুলোতে কি করতে হবে। এসব কর্মসূচি শুরু হতে পারে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যোগ দেওয়ার পর। 11 জানুয়ারি ব্রেন্ট ঢাকায় আসার পর রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন। সূত্রগুলো বলছে, নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে আরো এক দফা বিদেশি শক্তিগুলোর সাথে বোঝাপড়ায় যেতে হবে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 29 ডিসেম্বর। তার আগে অনেক নাটকের মধ্য দিয়ে বড় দুটি জোটের খবর প্রকাশ হলো। সবশেষ খবর অনুযায়ী নির্বাচনমুখী দুটি ধারা তৈরি হয়েছে, একটি বিএনপি নেতৃত্বে, অন্যটি জামাতকে কেন্দ্র করে। বিএনপির সঙ্গে যুক্ত হয়েছে গণতন্ত্র মঞ্চের শরিক নাগরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন। এর বাইরে বাকি যেসব দল আছে তারা হলেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ আর বিলুপ্ত বাংলাদেশ এলজিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ প্রতীক নিয়েছেন। অন্যদিকে জামাত ইসলামী অনেক দিন ধরে ইসলামী দলগুলোকে নিয়ে জোট করার চেষ্টা করেছিল। এই দলগুলো হলো ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। শেষ মুহূর্তের চমক হিসেবে সরকারি কিংস পার্টি বলে পরিচিত এনসিপি এবং কর্নেল অলি আহমেদের এলজিপি সেই জোটে যোগ দিয়েছে। গত 24 ডিসেম্বর গুলশানে সংবাদ সম্মেলনে কর্নেল অলি আহমেদের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদওয়ান আহমেদ বিএনপিতে যোগ দেন। সংসদ নির্বাচনে তিনি কুমিল্লার 7 আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন। বিএনপি জোটে জায়গা না পেয়ে শেষ পর্যন্ত অলি আহমেদ জামাতের জোটে যোগ দিলেন। অন্যদিকে ব্যাপক গৃহদাহ লাগিয়ে এনসিপির শীর্ষ নেতারা 30টি আসনের নিশ্চয়তা পেয়ে এই জোটে যোগ দিয়েছে। যদিও দলটির একাধিক সূত্র বলছে, এনসিপি যে জামাতের সাথে জোট করবে সেটির আলোচনা শুরু হয়েছিল গত জুনে। একই সময় বিএনপির সাথে আলোচনা করলেও এনসিপির আহ্বায়ক বরাবরই জামাতের সাথে জোট করার পক্ষপাতী ছিলেন। দল থেকে পদত্যাগ করা একাধিক নেতা এই বিষয়টি হঠাৎ বুঝতে পেরে স্ট্যাটাস দিয়েছেন। পদত্যাগ করা দলটির নেতা তাজনুবা জাবিন তার পোস্টে অভিযোগ করেন, জামাতের সঙ্গে এই জোট কোনো আকস্মিক রাজনৈতিক কৌশল নয়, বরং এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। তিনি লিখেছেন, পুরো জুলাইকে নিয়ে রাজনৈতিক কৌশলের নাম করে তুলে দিচ্ছে জামাতের হাতে। তিনি আরো লেখেন, যেখানে এনসিপি কে জামাতের বি টিম বা অন্য দোকান বলা হয়, সেখানে আগে নিজের রাজনীতি প্রতিষ্ঠা না করে কেন ক্ষমতায় যাওয়ার জন্য জামাতকে বেছে নেওয়া হলো তা প্রশ্নবিদ্ধ। সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পোস্ট দিয়ে বলেছেন, এই এনসিপির সাথে তিনি নেই। দর্শক, সরকার সমর্থকদের জোট গঠন নিয়ে এই যখন অবস্থা, তখন অন্তর্বর্তী সরকারের দুশ্চিন্তা অন্য বিষয় নিয়ে। সরকারের চিন্তা হলো অধ্যাপক ইউনূস যে ঐতিহাসিক নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সে নির্বাচনে ভোটার উপস্থিতি আদৌ আশাব্যঞ্জক হবে তো।
নাকি 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের চেয়েও কম বা তার কাছাকাছি ভোট পড়বে? এমন আশঙ্কায় সরকারের পক্ষ থেকে ভোট দিতে মানুষকে উদ্বুদ্ধ করতে প্রচারণা নামার পরিকল্পনা করা হয়েছে। যদিও এরই মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বেশ কিছু টিকটক গোছের ভিডিও বানিয়ে উল্টো হাস্যরসের জন্ম দিয়েছে। দর্শক, অন্তর্বর্তী সরকার এই চিন্তা বাড়িয়ে দিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, বিশেষ করে দিল্লিতে থাকা দলটির সভানেত্রী শেখ হাসিনা। দর্শক, গত 12 মে থেকে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে রেখেছে। সরকার দপ্তর থেকে বলা হয়েছে আওয়ামী লীগ আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে পারবে না। এমন পরিস্থিতিতে অনেক দিন ধরে গণমাধ্যম সহ জনপরিসরের আলোচনার একটি বিষয় হলো আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে অংশ নিতে পারছে না, সেক্ষেত্রে আওয়ামী লীগের সমর্থক ও ভোটাররা কি করবে। এমনকি সরকার সমর্থক এনসিপি নেতারা অভিযোগ করেছেন বিএনপি ও জামাতের মধ্যে আওয়ামী লীগের ভোটারদের ভোট পেতে প্রতিযোগিতা চলছে। 28 ডিসেম্বর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি অডিও বার্তা দিয়েছেন, যেখানে তিনি বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেয় দলটির ভোটাররা কি করবেন তা নিয়ে। শেখ হাসিনা দাবি করেছেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিলে আওয়ামী লীগ ভোটে জিতে যাবে, এই ভয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। তিনি বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চায়, কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হচ্ছে না। আওয়ামী লীগ নির্বাচন বয়কট করছে না। দর্শক, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত 4টি নির্বাচন সবচেয়ে বেশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ বলে প্রায় সব মহলে বিবেচিত হয়। 1991 সালে আওয়ামী লীগ পেয়েছিল 30.1% ভোট। শতাংশের হিসেবে ভোট কম পেলেও তখন বিএনপি সরকার গঠন করেছিল। 1996 সালে আওয়ামী লীগ বিজয়ী হয় 37.4% ভোট পেয়ে। 2001 সালে বিএনপি পেয়েছিল 40.98% ভোট এবং তারা জিতে নেয় 193টি আসন। অন্যদিকে আওয়ামী লীগ পেয়েছিল 40.2% ভোট, কিন্তু তারা মাত্র 62টি আসনে জয়ী হয়। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল সর্বাধিক 48.04% ভোট এবং তারা জয়লাভ করে 230টি আসনে। বিএনপি পেয়েছিল 33.2% ভোট এবং তারা পেয়েছিল মাত্র 30টি আসন। দেখা যাচ্ছে 1991 সাল থেকে আওয়ামী লীগ কখনোই 30% নিচে ভোট পায়নি। শুধু আওয়ামী লীগ নয়, ভোটের মাঠে নামতেই পারছে না 14 দলীয় জোটের শরিকরা। জাসদ এবং ওয়ার্কার্স পার্টিতে খবর নিয়ে জানা গেছে নির্বাচন করার আগ্রহ থাকলেও ভোটের মাঠে নামতে পারছে না তারা। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার কথা জানিয়েছে, প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি আনিসুল ইসলাম মাহমুদের অংশটিও। তবে সূত্রগুলো বলছে শেষ পর্যন্ত জাতীয় পার্টি ভোটের মাঠ থেকে নিজেদের সরিয়ে নিতে পারে, যেমনটা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন কাদের সিদ্দিকী। জাতীয় পার্টি জিএম কাদের অংশের মহাসচিব ব্যারিস্টার শামীম হোসেন পাটোয়ারি এরই মধ্যে সে ইঙ্গিত দিয়েও রেখেছেন, জানিয়েছেন লেভেল প্লেইং ফিল্ড না হলে তারা নির্বাচন থেকে বেরিয়ে যাবেন। সূত্রগুলো বলছে অন্তর্বর্তী সরকারের দুশ্চিন্তা হলো ভোট কাস্টিং নিয়ে। আওয়ামী লীগ সহ 14 দলের নেতারা জোটবদ্ধ হয়ে নিজ নিজ দলের ভোটারদের ভোট দিতে না করে দিলে বিপাকে পড়বে সরকার ঐতিহাসিক নির্বাচন। আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা গেছে ইতিমধ্যে দলটির নেতাদের উদ্দেশ্যে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কোনো নেতা নির্বাচনে স্বতন্ত্র হিসেবেও অংশ নিতে পারবে না। এর বাইরে সংসদ নির্বাচনকে ঘিরে দলটি শিগগিরই কর্মসূচি ঘোষণা করতে পারে। আওয়ামী লীগ বিহীন নির্বাচনের বিরুদ্ধে দলটি বড় ধরনের শোডাউন শুরু করবে 20 জানুয়ারির পর থেকে। দলটির একাধিক সূত্র বলছে সারা দেশে একযোগে মিছিল করার পরিকল্পনা রয়েছে দলটির। গত 2 সপ্তাহে 3 দফায় দলটির প্রায় 1.5 ডজন নেতা শেখ হাসিনার সাথে দিল্লি গিয়ে বৈঠক করেছেন। সেসব বৈঠকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্রগুলো বলছে আওয়ামী লীগের একটি দল মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছে। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে আসবেন 11 জানুয়ারি। দায়িত্ব নেওয়ার পর ব্রেন্ট ক্রিস্টেনসন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন। জানা গেছে এই বৈঠকের অংশ হিসেবে তিনি দেশে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতার সাথেও বৈঠক করবেন। ওই বৈঠকের পরে আওয়ামী লীগের বড় ধরনের কর্মসূচি শুরু হবে। সাথে যোগ দিবে 14 দলীয় জোট। জোটের 3 জন নেতা বলেছেন এর প্রতিবাদে নিজ নিজ দলের ভোটারদের ভোট না দেওয়ার প্রচারে নামবে ব্যাপকভাবে। আওয়ামী লীগের নেতাদের ধারণা 15 জানুয়ারির পর থেকে ব্যাপক শোডাউন করতে পারলে আন্তর্জাতিক কমিউনিটিও নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। এতে করে অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন
প্রশ্নের মুখে পড়বে। শেষ পর্যন্ত সরকার সমর্থক দুই জোটের মধ্যে সীমাবদ্ধ নির্বাচনে আদৌ ভোটারদের আগ্রহ কতটুকু থাকে সেটাই হয়তো সামনের দিনগুলোতে বড় প্রশ্ন হয়ে দেখা দিবে। তার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম নাজুক অবস্থাও ভোটারদের দুশ্চিন্তা বাড়াবে। বিশেষ করে কেরানীগঞ্জের মতো আর কত জায়গায় বিস্ফোরক ও বোমা বানানোর সরঞ্জাম লুকিয়ে আছে তা না স্বরাষ্ট্র মন্ত্রণালয় না পুলিশ কেউই জানে না। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, অবশ্যই দৃষ্টি মনে হচ্ছে যে বিএনপির পাকা ধানে কেউ হয়তো মই দেওয়ার জন্য প্রবল বেগে এগিয়ে আসছে এবং পাকা ধানে মই দেওয়ার ফলে বিএনপির এই মুহূর্তে যে সম্ভাবনাগুলো রয়েছে সেই সম্ভাবনাগুলো বিএনপির জন্য হিতে বিপরীত হতে পারে। কিভাবে হিতে বিপরীত হতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যেন বিএনপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের যদি শোনার মতো ধৈর্য থাকে, আগ্রহ থাকে, তাহলে হয়তো আমার এই বক্তব্য থেকে তারা একটা ধারণা পেতে পারেন। আর যদি তারা মনে করেন যে একজন ইউটিউবার কি বললেন, তার দলে একটা সময় নির্বাচন করেছে, সেই নমিনেশন নিয়ে তার কথা আমাদের শুনতে হবে, কারণ এরকম নমিনেশন দিলে কত কাক, কত ময়ূর পেখম তুলে নাচতে থাকে। তো সেখানে একজন গোলাম মোল্লা রনি, সে আবার আওয়ামী লীগ থেকে আসছে, কি মানে তাচ্ছিল্য করতে তো আসলে কোনো বক্তব্যর কোনো শেষ নেই। আপনি যদি কাউকে তাচ্ছিল্য করতে চান, যে সকল মানুষ নাফরমান, অবাধ্য, যে সকল মানুষ ধর্ম কোনো বিশ্বাস করে না, তারা তো আল্লাহ রাসূলকে নিয়ে নানা রকম কটূক্তি করে থাকে। কিন্তু আপনি যদি শিক্ষা নিতে চান, তাহলে প্রকৃতির সবকিছু আপনার শিক্ষক। পিঁপড়া আপনার শিক্ষক, মৌমাছি আপনার শিক্ষক, গাছের পাতা, প্রস্ফুটিত পাতা যে আজকেটি ফুটলো, সে আপনার শিক্ষক। যে পাতাটি বড় হলো, শিক্ষক। এবং জীবন সায়াহ্নে এসে গাছ থেকে যে পাতাটি ঝরে পড়লো, সেও আপনার শিক্ষক। কাজেই বিশ্বজুড়ে মানে যে শিক্ষার ব্যবস্থা, সেখানে সবাই আপনার শিক্ষক এবং আপনি সবার ছাত্র। এই যে বোধ, এই বোধ যাদের মধ্যে আছে, বিশেষ করে বড় মানুষ যারা আছে, তারা যাকে বলা হয় জীবনে অনেক বড় কিছু করেন। বড় মানুষরা সবার কথা শুনেন। আর আমাদের মধ্যে কিছু মানুষ আছেন, তারা সবসময় কাজের চেয়ে যাকে বলা হয় এই ধরনের কথাবার্তা বলা, বা মানে নিজের চাইতে অন্যের ঘরে তেল দেওয়া, মানে অন্যের বিষয় নিয়ে কথাবার্তা বলা, এগুলো একটা অভ্যাস। আর এই অভ্যাসের কারণেই গল্প হয়, কবিতা হয়। এই অভ্যাসের কারণেই শিল্প হয়, সাহিত্য হয়, সংস্কৃতি হয়। আদারওয়াইজ আমাদের মতো এরকম বহেমিয়ান, বাউন্ডারি টাইপের মানুষ, যারা কখনো নিজের স্বার্থ নিয়ে চিন্তা ভাবনা না করে অন্যের স্বার্থ নিয়ে, দেশ নিয়ে, জাতি নিয়ে, অন্যর কিভাবে আছে এগুলো নিয়ে যারা সময় কাটায়, এই যে অভ্যাসের কারণেই দেখা গেল যে আমার জীবনের আমি সিংহভাগ সময় এই যে এখন যেরকম কাজকর্ম করছি, একেবারে শৈশব যখন, তখন লেখাপড়া বাদ দিয়ে দেখা গেল যে পাশের বাড়ির এক বুড়ি আছে, ভিক্ষা করে সারাদিন, দরিদ্র মানুষ, ঘরের মধ্যে থাকে, অনেক দূর থেকে পানি আনতে হয়। সারাদিন ভিক্ষা করে আসছে, চাল নিয়ে বসে আছে আমাদের গ্রামে, কিন্তু পানি আনার মধ্যে কোনো লোক নাই। গ্রামের মধ্যে যে সকল ভিটা ছিল, আশেপাশে কেউ থাকতো না, সেই বুড়িরা সেখানে গিয়ে থাকতো। তো সেখানে গিয়ে সেই বুড়িকে সাহায্য করে, একটু পানি এনে দেওয়া, উঠে করে দেওয়া, এই কাজগুলো কে করে? আমাদের মতো বাউন্ডারিতে যারা লোক আছে তারা কিন্তু এখনো সেই কাজগুলো করে। তো সেই দিক থেকে এই যে বিএনপিকে নিয়ে এখন কথা বলছি, বিএনপির সঙ্গে আমার এখন কিসের সম্পর্ক? আমি তো সেই একবারই মাত্র ইলেকশন করেছি, কোনোদিন বিএনপির অফিসেও যাইনি। তারপরে বিএনপির কোনো নেতাদের সঙ্গে ওরকম কোনো সম্পর্ক নাই। ওই নির্বাচন করার পরেই মনে হলো যে আমি আর নির্বাচন করব না। 2019 সনে যখন আমি তারেক রহমান সাহেবকে বললাম যে আমি আর নির্বাচন করব না 19 সনে, তখন তিনি বললেন তাহলে আপনি আসছিলেন কেন? তাই বললাম যে আমি জানি না, আপনারা ডাকছিলেন তাই এসেছি, আমি তো আসিনি, আপনারা ডেকে এনেছিলেন তাই এসেছি, কিন্তু আমার ভালো লাগছে না, নির্বাচন আর আমি আর করব না।
তো এটা আসলে মানে বিটুইন মি, আমার সঙ্গে যারা বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা এটা বলতে পারবেন, সাক্ষ্য দিতে পারবেন। কিন্তু সাধারণ যারা জনগণ তারা চিন্তা করবেন যে ও মাই গড, একটা বিএনপির মতো একটা রাজনৈতিক দলের মনোনয়ন, এটা কি একটা ছেলের হাতের মোয়া নাকি? রনি সাহেবের মতো একজন মানুষ চাইলেই কি নমিনেশন পেতে পারে? চাইলে কি সে মানে এটা রিফিউজ করতে পারে? তো এরকম কথাবার্তা তো ডাজ নট ম্যাটার। ফার্স্ট থিং হলো যে বিএনপি ভালো করুক, আওয়ামী লীগ ভালো করুক। যেমন আমি এখন আওয়ামী লীগকে নিয়ে মাঝে মধ্যে ইতিবাচক কথাবার্তা বলি, কিন্তু আওয়ামী লীগ আমাকে যে বাস দিয়েছে, যে সর্বনাশ করেছে, কিন্তু তারপর আমি বলছি যে বাংলাদেশে একটা রাজনৈতিক সমতা থাকুক। আওয়ামী লীগের কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, কোনো কথাবার্তা নেই, কিচ্ছু নেই, কোনো পদ পদবি কখনো ছিল না, শুধু একবার ইলেকশন করেছি। কিন্তু আমি চাই যে রাজনীতি ভালো থাকুক। একটা সময় জামাত নিয়ে খুব কথাবার্তা বলতাম, ইতিবাচক কথাবার্তা বলছিলাম আওয়ামী লীগ জামানাতে, যখন জামাতের নাম কেউ নিত না, এবং জামাতের কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক কখনো ছিল না। একবার জামাত খুশি হয়ে বোধহয় একটা জায়নামাজ ঠাইমাজ পাঠানোর চেষ্টা করলো, সেমাই ঠেমাই দেওয়ার চেষ্টা করলো ঈদ উপলক্ষে। আমি এর কাছে ফোন করলাম, বললাম যে না, আমি এমনি আপনাদের পক্ষে কথাবার্তা বলি, কিন্তু আমাকে সেমাই দিলে, জায়নামাজ নিলে আমার এই সম্মানটা থাকবে না, আমি এটা করব না। এই ধরনের মানুষ। তো সেই অর্থে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে সারা বাংলাদেশে যে বিএনপির জোয়ার, এবং প্রথম আলোর মতিউর রহমান থেকে শুরু করে মাহফুজ আনাম, বুদ্ধিজীবীরা যারা সারা জীবন বিএনপিকে বাস দিয়েছে, যারা সারা জীবন তারেক রহমান সাহেবকে ভিলেন বানিয়ে ছিঁড়েছে, সেই সমস্ত মানুষ যখন এখন বলছে যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন এবং আগামীতে তারেক রহমান সাহেবের কাছে তাদের কি দাবি দেওয়া ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর কাছে, এই কথাগুলো যখন তারা অকপটে বলছেন, তখনই আমি এর মধ্যে অশনির সংকেত দেখতে পাচ্ছি, ভীষণ রকম অশনির সংকেত দেখতে পাচ্ছি। আপনার কেউ যদি কাউকে চাটে, সেটা ভালো লাগার কথা। যে কোনো প্রাণী, আপনাকে যদি ধরেন একটা বাজে প্রাণীও চাটে, পিঠ চাটে, একটা সময় আপনি একটু ঘিন ঘিন লাগবে, কিন্তু পিছন দিকে যদি আপনি না তাকান, আপনি কিন্তু এক ধরনের পুলক অনুভব করবেন। সেটা ছাগলও যদি আপনাকে চাটে, ভালো লাগবে। কিন্তু যদি আপনাকে একটা বাঘে চাটে, আপনারা হয়তো জানেন না যে বাঘের জিহ্বা, হয়তো অনেকে জানেন, বাঘের জিহ্বা এতটা ধারালো যে কোনো একটা ওয়াল, মানে কনক্রিট ওয়ালে যদি বাঘ চাটা দেয়, সে কনক্রিট পর্যন্ত উঠে যায়, এত ধারালো। তদ্রূপ একজন জ্ঞানী, একজন গুণী, একজন কুটিল স্বভাবের মানুষ, সে যদি হঠাৎ করে এসে আপনার প্রশংসা শুরু করে যে কিনা আজীবন আপনাকে সমালোচনা করেছে এবং আপনাকে ঘৃণা করে, আপনাকে ঈর্ষা করে, আপনার পতন কামনা করে, তো সে যে কোনো বিপদের সময় হোক না কেন, যে অবস্থায় হোক, আপনাকে এসে যদি সেই লোকটি প্রশংসা করে, তাহলে এই প্রশংসার মধ্যে আপনি হজরত আজরাইল আলাইহিস সালামের আগমন বার্তা আপনি লিখে রাখতে পারেন। এটা হলো বাস্তবতা। অসংখ্য উদাহরণ রয়েছে। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে তারেক রহমান সাহেবের যারা প্রশংসা করছেন, বিএনপির যারা প্রশংসা করছেন, এর মধ্যে আমি প্রথমত বিএনপির যাকে বলা হয় বিপদ, অশনি সংকেত দেখতে পাচ্ছি। শেখ হাসিনার আশেপাশে অনেক বড় বড় মানুষ, যেমন ডক্টর মুশিউর রহমান, এনবিআর যে চেয়ারম্যান ছিলেন, তারপরে ডক্টর এস.টি. ইমাম, ডক্টর গহর রিজভির মতো মেধাবী মানুষগুলো তাকে ছাড় ডাকতেন, মাথা নুয়ে থাকতেন, কথায় কথায় তেল মারতেন। ফলে মানে শেখ হাসিনার কাছে মনে হতো যে এত বড় বড় মানুষ আমাকে এইভাবে সম্মান করে, আর ছাত্রলীগ যুবলীগের একটা সাধারণ কর্মী এসে আমাকে আপা আপা ডাকে, বিভিন্ন রকম মুখে যা আসে তাই বলে, এটা কি ধরনের কথা। ফলে তিনি একটা সময় গণভবনের দরজা তার নেতাকর্মীদের জন্য বন্ধ করে দিয়েছিলেন। এবং আপনারা এখন যেমন তারেক রহমান সাহেবের বিড়াল নিয়ে খুব আলোচনা হচ্ছে, বিড়ালের নাম কি, জিবু, এবং এটা নিয়ে খুব ট্রল হচ্ছে। কি ট্রল হচ্ছে? যে বিড়ালের পাসপোর্ট হচ্ছে, তারপরে বিড়াল কবে আসবে। এখন মানে সেই বিড়ালের জবান অনেকে খুলে ফেলেছে এবং বিড়াল কথা বলছে,
মানে এআই এর মাধ্যমে বিড়াল কথা বলছে, এবং যে সকল কথাবার্তা বলছে খুবই অবমাননাকর বিড়াল। মানে তারেক রহমান সাহেবের বিড়াল যে বুকে দিয়ে এআই এর মাধ্যমে যে সকল কথাবার্তা বলানো হচ্ছে, ওগুলো শুনলে আপনি বুঝতে পারবেন যে সেন্টিমেন্টটা কি। আমি নিজেও দেখেছি যে মানে আমাদের যে এই যে আবেগ, আমি একটা ভিডিও করি যখন এই মুহূর্তে তারেক রহমান সাহেবকে নিয়ে একটা ভিডিও করি, তো সেটার কিন্তু এই নামটা বা থাম্বনেইলে যখন তারেক রহমান সাহেব থাকেন বা তার একটা প্রশংসা করার চেষ্টা করি, এটা কিন্তু পাবলিক খাচ্ছে না, এই মুহূর্তে খাচ্ছে না। ফলে ভোটের মাঠে কি হবে? অথচ ঠিক ৩-৪ মাস আগেও কিন্তু তারেক রহমান সাহেবের যে কোনো একটা প্রসঙ্গ আসলে, বিএনপির একটা প্রসঙ্গ আসলে মানুষ সেটাকে গ্রহণ করতো, জাস্ট বিফোর 3 মান্থস। আমার ভিডিওগুলো দেখেন। কিন্তু এখন মানে নানা কারণে বিএনপি, তারেক রহমান সাহেব, জিয়া পরিবার, এদের সম্পর্কে মানুষের আগ্রহটা কোন পর্যায়ে আছে, যারা এই কন্টেন্ট তৈরি করি আমরা এটা হাড়ে হাড়ে টের পাই। কারণ আমাদের সঙ্গে আপনাদের যে ইন্টারাকশনটা, এটা একেবারে ডাইরেক্ট, হাজার হাজার কমেন্ট, লাইক, কথাবার্তা, মানে জনগণের দেখা একটা ভিডিও দীর্ঘক্ষণ ধরে দেখে। তারপরে যে ধরনের আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েট করে আমাদের যে বিজ্ঞাপনগুলো আসে, সেই বিজ্ঞাপনের কোয়ালিটির অনুপুরে কিন্তু আমরা বুঝতে পারি যে কি ধরনের মানুষ এই কথাগুলো শুনছে। যেমন ধরুন, গুলিস্তানের মানুষ যদি আমার ভিডিও দেখে, তাহলে আমার এখানে বিজ্ঞাপন আসবে পচা সাবানের বিজ্ঞাপন। কিন্তু আমার যদি আমেরিকার শিক্ষিত সম্প্রদায় দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা দেখেন, তো সেখানে দেখা গেল যে সৌদি গভর্নমেন্টের বিজ্ঞাপন চলে আসবে। তো সেক্ষেত্রে কি হলো যে আমরা যারা এই কন্টেন্ট, আজকে যেমন আমি 5-6 বছর যাবত কন্টেন্ট করি, তো এই বিষয়গুলো পুরোটা আমি জানি। ফলে এখানে জনগণের মত কোন দিকে যাচ্ছে, জনগণ কোনটা পছন্দ করছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি, রিড করতে পারি। এবং সেই দিক থেকে তারেক রহমান সাহেব এবং বিএনপির জন্য এই সময়টি তারা মনে করছে ভালো, কিন্তু আমরা যারা বাইরে থেকে দেখছি, আমাদের কাছে মনে হচ্ছে সব কিছু এলোমেলো হয়ে গেছে। যেমন ধরুন, এখন সেই তারেক রহমান সাহেব আসলেন, বিরাট সংবর্ধনা হচ্ছে আগামীকাল 25 তারিখে। তো এখানে দলে দলে লোক গ্রাম থেকে চলে আসছে। এটা দেখে আপনি মানে বিএনপি যারা লোকজন রয়েছেন, তারা খুব খুশি যে আমাদের নেতা আসছেন, দীর্ঘদিন গ্রাম থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে চলে আসছে। মূল ব্যাপারটা হলো, আপনারা অবাক হয়ে যাবেন, আমাদের বাড়ির পাশে আটরশি পীর সাহেবের বাড়ি। তো বছরে যাকে বলা হয় ওনার একটা ওরস মোবারক হয়, ছোটকাল থেকে আমরা দেখে আসছি। মানে 1 কোটি লোক সেই ওরসে যায়, 1 কোটি। আবার বলছি, আটরশি হুজুরের বাড়িতে 3 দিন বা 4 দিন বসে যে বাৎসরিক ওরস হয়, 1 কোটি লোক সেখানে উপস্থিত হয়। এর বেশিরভাগ লোক ওখানে যাওয়ার পরে তারা ওই যে এতগুলো মানুষ একসাথে হয়েছে, এটার মধ্যে আনন্দ পায়। আমরা যেমন গ্রামবাসী লোকজন সমস্ত কাজ করার বাদ দিয়ে ওই 3 দিন খালি ওই বাড়িতেই থাকি। মানে পুরো সদরপুর উপজেলার যত লোকজন আছে, বেশিরভাগ মানুষ এই সময়টাতে 1 দিনের জন্য, 2 দিনের জন্য সেখানে যায়। প্লাস ওখানে যে ডাল ভাত, গরুর মাংস, এগুলো একবেলা খাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। মানে একটু লাইনে বসার জন্য ছোটকালে পাগল হয়ে যায়। এর কারণ হলো এই ধরনের যে লোকজন বেশি হলে ভালো লাগে। এই যে বড় একটা মাহফিল হয়, বড় একটা যাত্রা গান হয়, বড় একটা সভা সমাবেশ হয়, এর 80% লোক, 80% লোক সেখানে যায় আউট অফ কিউরিসিটি, কৌতূহলবশত। তো এই যে তারেক রহমান সাহেব আসছেন, এখানে দেখবেন যে উপস্থিতি, যে ভিড় ভাট্টা বা যে সমস্ত কর্মকাণ্ড, এর 80% হলো আউট অফ কিউরিসিটি, যেটি 25 তারিখের পরে থাকবে না। আপনি 26 তারিখ থেকে ডিসেম্বর মাসের 26-27 তারিখ, মানে আপনি যে কিউরিসিটিটা 300 ফিটে দেখবেন, এটি উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন এটা আপনি দেখবেন না। উনি যখন শহীদ মিনারে যাবেন আপনি দেখবেন না। উনি যখন নির্বাচন কমিশনে যাবেন এটা আপনি দেখবেন না। এর মধ্যে দেখুন, যারা দলীয় নেতাকর্মী রয়েছেন, সেই দলীয় নেতাকর্মী যারা আছেন, তারা সেই যাকে বলা হয় অতিরিক্ত আগ্রহকে, একজন দেখলাম সে বিরাট ধানের পোশাক আশাক পরে আসছে, ধানের টুপি, ধানের জামা, ধানের প্যান্ট, এবং উনি না খেয়ে আছেন। উনি বললেন যে তার নেতার সাথে দেখা না হলে তিনি খাবেন না। রীতিমতো ফাজলামো। মানে যখনই দেখবেন যে একটা অতিরিক্ত, মানে কেউ আনুগত্য দেখায়, বেশি কথাবার্তা বলে, দালালি করে, তেল মারে,
সেই তেল মারার কারণে সর্বনাশ ঘটে যায়। তো এখন তারেক রহমান সাহেবকে নিয়ে বিএনপিতে যা হচ্ছে বা বিএনপিকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে যা হচ্ছে, এবং এই যে একটা তারেক রহমানের জ্বর, এইভাবে যদি তারেক রহমানের এই ঝড় এবং জ্বর রাজনীতিতে, এটা এক সপ্তাহ যদি বিএনপি খালি এই দিকে দৃষ্টি নিবন্ধন করে, অন্যদিকে বিএনপি রাজনীতি ভেঙে চুরে খান খান হয়ে যাবে। বিএনপির যে রাজনীতির প্রতিপক্ষ, তারা বিএনপি রাজনীতিকে রীতিমতো গান বানিয়ে ফেলবে। ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটেছে, যারা মনোনয়ন পায়নি, বিএনপি যারা মনোনয়ন পেয়েছে এবং যারা এই তারেক রহমান সাহেবকে নিয়ে ব্যস্ত, তাদের অজান্তে যারা মনোনয়ন পায়নি তারা তাদের নির্বাচনী এলাকা গুছিয়ে ফেলবে। সবাই যখন ঢাকা আসছে, তারা তখন নির্বাচনী এলাকাতে কাজ শুরু করে দিয়েছে বিদ্রোহী পক্ষ। এবং অনেক যারা মনোনয়ন পায়নি, অনেকের হয়তো বয়স 60 বছর, 58 বছর, তারা মনে করছেন জীবনের এটাই শেষ নির্বাচন, ডাজ নট ম্যাটার, এমপি তাকে হতেই হবে। আবার অনেকে মনে করছেন এমপি হই বা না হয় একটু দেখাই দেবো যে আমি আসলে কতটা গুরুত্বপূর্ণ। এই জেদ, মানে একটা দলের জন্য যদি 10 বছর, 15 বছর, 20 বছর সে শ্রম দেয়, আর সেই শ্রমের মূল্য না পেয়ে এই সময়টিতে এসে নানা রকম নীতি নৈতিকতার কথা শুনে, নানা রকম অ্যাডভাইস শুনেন, এটা যে শুনে সে বুঝে কতটা কষ্ট। কাজেই যারা বিদ্রোহী হবেন, তারা তাদের সর্বশক্তি নিয়ে বিএনপিকে যে অক্টোপাসের মধ্যে কামড়ে ধরবেন, এটা বিএনপির জন্য বিরাট বুমেরাং হয়ে যাবে। অন্যদিকে জামাত, এনসিপি এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছে, যারা এখনো পর্যন্ত ঐক্য হতে পারেনি বিএনপির কারণে, কিন্তু বিএনপির এই যে তারেক রহমান সাহেবের আগমন এবং এই সময়টাতে গত কয়েকদিনে যা কিছু ঘটেছে রাজনীতির অঙ্গনে, সেই রাজনৈতিক অঙ্গনে এই ঘটনার ফলে কি হলো, যেমন দেখা গেল একটি দল বিলুপ্ত হয়ে গেছে, সেই দলের কোনো নেতাকর্মী গিয়ে আর একটা দল বানিয়ে জামাতের সাথে যোগ দিল। তারপরে শেষে অনেক দলের নিবন্ধন আছে, তারা দল, মানে যাকে বলে দলের নেতা, প্রধান নেতা নমিনেশন পেয়ে দল ব্যান্ড করে চলে গেছে। কিন্তু তার কথা তো হবে না, এখানে জেনারেল অ্যাসেম্বলি লাগবে, দল বন্ধ করার জন্য অনেক প্রক্রিয়া লাগবে, তারা সেগুলো এখন পর্যন্ত করে উঠতে পারেননি। ফলে কি হলো, যে গেছে তার অবর্তমানে আরেকজন দলের হাল ধরে সে গিয়ে একটা বিরাট ঐক্য, দেখা গেল 100 দলীয় একটা ঐক্য করে ফেলেছে। এবং আমাদের দেশে, মানে কি বলবো, মানুষ যখন রাগ হয়ে যায় এবং কোনো মানে আপনি একজন ধরুন একজনকে আপনি ভিক্ষা দিতে চাইলেন, আপনি 50 টাকা দিলেন বা 100 টাকা দিলেন, খুব কান্নাকাটি করছে রাস্তার মধ্যে, আপনার দয়া হলো, আপনি 100 টাকা দিলেন। তো নর্মালি সে ভিক্ষা পায় 5 টাকা বা 10 টাকা। তা আপনার 100 টাকার নোট দেখে সে ভিক্ষুক লোভী হয়ে গেল। লোভী হয়ে সে বলল যে, বাবা আমার লুঙ্গি নাই, চিকিৎসা নেই, আমাকে আরো কিছু দাও। তখন কিন্তু আপনার মেজাজ গরম হয়ে যাবে। এবং এক্ষেত্রে প্রায় যে মানুষ করে, যে দাতা, সে মেজাজ হারিয়ে ফেলে এবং ওই যে ভিক্ষা দিয়েছিল ভিক্ষার টাকা ফেরত নিয়ে নেয়। আমাদের দেশের রাজনীতিতে একই অবস্থা। আপনি যখন খুব ওভার কনফিডেন্ট হয়ে যাবেন, তখনই আপনার পতন হবে। আইয়ুব খান 10 বছর পাকিস্তান শাসন করেছেন এবং তিনি উন্নয়ন দশক পালন করছিলেন, এবং তার একটা ধারণা ছিল যে তিনি যত উন্নয়ন করেছেন, পুরো পাকিস্তানের মানে মানচিত্র, মানে প্রত্যেকটা জায়গাতে ফুলে ফলে শোভিত করে ফেলেছিলেন। তার ধারণা ছিল যে আজীবন তিনি ক্ষমতায় থাকতে পারবেন, কিন্তু হয়নি। 69-এর গণ অভ্যুত্থানে এমন একটা অবস্থা তৈরি হলো পুরো পাকিস্তানে, তিনি তার ক্ষমতা সেনাপ্রধান ইয়াহিয়া খানের কাছে হস্তান্তর করে তিনি চলে যেতে বাধ্য হলেন। এরপর আমরা তাকে আর জানি না। এইভাবে আপনি আসলে যখনই আপনি খুব বেশি, এরশাদ সাহেবও দীর্ঘদিন কাজকর্ম করার পর একেবারে সবকিছু স্বাভাবিক চলছিল, শেষ মুহূর্তে এসে তার এই পতনটা হলো 2006 সনে। 2006 সনে বিএনপির আসলে পরাজিত হওয়ার কোনো রিজন ছিল না, 111 হওয়ার কোনো কারণই ছিল না, কিন্তু অলনে ছাড়েন, বিএনপি যখন ওভার কনফিডেন্ট হয়ে গেল, তখন তো এই ঘটনাগুলো ঘটে গিয়েছিল। ঠিক একই অবস্থাতে 1991 সালে রাজনীতির যত জরিপ, সেটা ছিল আওয়ামী লীগের পক্ষে, এবং শেখ হাসিনা আওয়ামী লীগ ধরে নিয়েছিল যে তারা পাওয়ারে আসছে, আর বিএনপির আসলে কোনো প্রস্তুতিই ছিল না, তারা যে ক্ষমতায় আসবে এই ধরনের কোনো প্রস্তুতি ছিল না। 91 সালে বিএনপির মনোনয়ন দেওয়ার মতন এই জায়গাতে যোগ্য প্রার্থী তাদের ছিল না,
কিন্তু নিয়তি তাদেরকে ক্ষমতা নিয়ে এলো। এইবার যেটা হচ্ছে, চারিদিকে একটা রব পড়ে গেছে, বিএনপি ক্ষমতায় আসবে শতভাগ, সবাই সেই কথা বলছে। বিএনপির যারা লোকজন তারাও ধরে নিচ্ছে যে একবারে নমিনেশন পাওয়া, ইলেকশনটা শুধু বাকি, জাস্ট একটু ইলেকশন এলাকাতে যেতে হবে আর মানুষ হুড় করে এসে ভোট দিয়ে বিএনপিকে পাশ করে নিয়ে আসবে। আর তারেক রহমান সাহেব তো জাস্ট প্রধানমন্ত্রী, এটা সময়ের ব্যাপার। উনি শুধু চেয়ারটাতে বসাটা হলো তার ইচ্ছার উপর নির্ভর করবে, তিনি এখন আজ বসবেন না কাল বলবেন সেরকম। তো এইরকম যখন মানুষ ওভার কনফিডেন্সের মধ্যে থাকে, মানুষ যখন একটা মোহের মধ্যে থাকে, মানুষ যখন অতি তেলবাজির মধ্যে থাকে, তখন তাদের যারা প্রতিপক্ষ প্রচন্ড রকম শক্তিমত্তা অর্জন করে। ফলে এই সময়টাতে বিএনপি যাদেরকে কেয়ার করছে না, কাউন্টই করছে না, বা যাদের কাউন্ট করা তো দূরের কথা, প্রয়োজনও মনে করছে না, এমন সব মানে প্রাচীরের গাত্রে এক নামগোত্রহীন ফুটেছিল ছোট ফুল অতিশয় দিন, ধিক ধিক করে তারে কাননের সবাই, বিখ্যাত একটা কবিতা। মানে বিএনপির এরকম অনেক ছোট ছোট ফুল, মানে যার কোনো রকম গুরুত্ব আছে বলে বিএনপির লোক মনে করে না, সেই এক একটা ফুলের কারণে বিএনপির সর্বনাশ হয়ে যেতে পারে এই নির্বাচনের এই সময়টিতে। এবং প্রকৃতির একটা ব্যাপার হলো, আপনি যখন কোনো একটা ব্যাপারে খুব বেশি কনফিডেন্স দেখাবেন, সেখানেই আপনার পতনটা হবে। ইসলামে যে জিনিসটা আছে যে তুমি আল্লাহর কাছে চাও বিনয় সহকারে, ভয় এবং লজ্জা নিয়ে, এবং যাকে বলা হয় তোমার বিশ্বাসও থাকবে, বিশ্বাস এবং ভয়, মানে খাউফ এবং রিজ্জা, খাউফ এবং রিজ্জা এই দুটো। মানে আমি একটা লেখা লিখেছিলাম, এটা নিয়ে আমি তখন পড়তে হয়েছিল যে দিল হোসেন সাঈদীর ইমতিহান, খাউফ এবং রিজ্জা। তো এই খাউফ এবং রিজ্জা এই দুটো জিনিসের সমন্বয় যখন মানুষ করতে না পারে, তখন একেবারে আপনার সামনে যখন একটা খাবার আসবে আপনি মুখে দিবেন, ঠিক সেই জিনিসটা আপনার সামনে থেকে চলে যায়। আর এই কারণেই পাকা ধানে মই দেওয়ার প্রসঙ্গটি আসছে, মানে একেবারে রেডি হয়ে আছে, ফসল তুলবেন আর খাবেন, ঠিক এই সম্ভাবনাটাও শেষ মুহূর্তে নষ্ট হয়ে যায়। তো এই যে বিএনপির যে পাকা ধান, সেই পাকা ধানটি তারা কিভাবে সংরক্ষণ করবে, কিভাবে ঘরে তুলবে, এবং সেই ধান দ্বারা কিভাবে তাদের যে প্রয়োজন সেটা মেটাবে, আশা করি বিএনপি যারা নেতৃবৃন্দ সেটা আমার চেয়ে ভালো বোঝেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।